জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয় কোনটা জানেন তো? যখন কোনো অন্যায় না করার পরেও সেই অন্যায়ের জন্য আপনি যখন শাস্তি পাচ্ছেন। আমার সাথে ঠিক তেমনটাই হয়েছে। কোনো অন্যায় না করার পরেও আমাকে এত বেশি শাস্তি পেতে হয়েছে, জানি না ভবিষ্যতের জন্য আমার পরিবারকে, আমাকে সমাজের কাছে কত কথাই না শুনতে হবে। কোনো প্রকার দোষ করিনি, উল্টো একজনের সম্মান বাঁচাতে গিয়ে সেই দোষেই আমি ফেঁসে গিয়েছি। যাকে বাঁচাতে গিয়েছিলাম মেয়েটা আমার খালাতো বোন, মেয়েটা আমার সিনিয়র খালাতো বোন তোষী। মেয়েটার সম্মান রক্ষা করতে গিয়েই আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, যার জন্য আজকে সবাই আমাকে ধর্ষক ভাবছে। আমি জীবনেও কখনো কল্পনা করিনি যে এমন একটা দিন আমার জীবনেও আসবে, সে যেদিন আমাকে সবাই এত বেশি বাজে ভাববে। সত্যিটা না জেনে তুষির আব্বু অর্থাৎ আমার খালু আমাকে ইচ্ছে মতো আঘাত করেছে আর হাজারটা বাজে কথা বলেছে। সবার সামনে এত কথার মুখে আমার আর কিছু করার ছিল না। চেষ্টা করে বলতে পারছিলাম না। লোকটা আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তারপর পুলিশ এসে আমাকে থানায় নিয়ে এসেছিল। তারপর আবার ইচ্ছা মতো মেরেওছে। ঈশান দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। ছেলেটার বারবার মনে হচ্ছে ও তো কখনো এত বড় অন্যায় করেনি, আর না কোনো বাজে কাজ করেছে, যার জন্য গতকালকে থেকে ওকে এত এত শাস্তি পেতে হলো। যাকে কখনো আপু ছাড়া কথা বলেনি, এমনকি কখনো হাতটা ছুঁয়েও দেখেনি, আর কালকে তাকে ধর্ষণের মিথ্যা অপবাদে তাকে এত বড় বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, যার জন্য আব্বু আম্মু হয়তো ওকে কখনো আর নিজের সন্তান বলে পরিচয় দিবে না, আর কখনো বাড়িতেও ঢুকতে দিবে না। ছেলেটা শুধু ভেবে যাচ্ছে, আমি কি করে গিয়ে আব্বু আম্মুর সামনে দাঁড়াবো? আমার জন্যই ওদের সম্মানটা নষ্ট হলো। অন্যায় হয়তো করিনি, কিন্তু সেটা কেউ বিশ্বাস করবে না। আমার কথাগুলো কেউ বিশ্বাস করবে না। আমি আর ওপরওয়ালা জানে কাজটা আমি করিনি। এত কিছু যাকে নিয়ে ঘটেছে সে কিন্তু সজ্ঞানে ছিল, বেঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। হয়তো জ্ঞান ফেরার পর সেও আমাকে বিশ্বাস করবে না। আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে ঈশানের সাথে কী এমন হয়েছিল যার জন্য ওকে জেলের মধ্যে বসে থাকতে হচ্ছে। আসলে ঘটনাটা গতকালকের। আর একটা দিন প্রায় পেরিয়ে যাচ্ছে, ঈশান জেলের ভিতর আছে। সকাল হয়ে গেছে, তারপরও কেউ আসেনি ওর সাথে দেখা করতে কিংবা ছাড়িয়ে নিতে। ঈশান জানে আব্বু সবার মতোই সবটা দেখার পর, কিছু এইসব ভুল বোঝার পর কখনোই ওকে থানায় দেখতে আসা কিংবা ছাড়িয়ে নিতে আসবে না। গতকালকে যখন ঈশান তুষির ছোট বোনের বার্থডে পার্টিতে গিয়েছিল, তখন প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তুষি ওর কলেজের সব ফ্রেন্ডদের দাওয়াত করেছিল। ঈশানের প্রথম থেকেই তুষির ওসব বন্ধুদের মোটেও পছন্দ করতো না। হাজারবার মেয়েটাকে বারণ করেছে ঈশান ওসব মেয়েদের সাথে না মিশতে। ইভেন কিছুদিন যাবৎ ছেলেটা খেয়াল করছে ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ছেলে তুষিকে বেশ ডিস্টার্ব করে, ওকে প্রায়ই ভালোবাসার কথা বলে আর ওর সাথে রিলেশনে জড়াতে চায়। কিন্তু তুষি মেয়েটা ওকে এড়িয়ে যায়। আর সেই ছেলেটা, অর্থাৎ যে ছেলেটা ওকে বারবার ডিস্টার্ব করতো, সেই ছেলেটাকে তুষি কালকে বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল। আর সেটাই যেন ছিল ঈশানের জীবনের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য যথেষ্ট। আবার ভাবতে পারেন, ওই ছেলেটাকে ইনভাইট করাতে আবার ঈশানের সাথে এরকম কিছু কেন হবে? সেটাই তো। আসলে বার্থডে পার্টিতে অনেকেই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তার মাঝখানে তুষিও ওর বান্ধবীদের সাথে খাওয়ার সময় ওর একটা ফ্রেন্ড ও ড্রিঙ্কসের সঙ্গে কোনোভাবে কায়দা করে কিছু একটা মিশিয়ে দেয়, যার জন্য তুষি সেন্সলেস হয়ে যায়। ড্রিঙ্কস খাওয়ার পরে তুষির মাথাটা ঝিমঝিম করতে থাকে। তখন মেয়েটা রুমে চলে যায়, আর সেই সময় ওই ছেলেটাও তুষির পিছন পিছন আসে। ঈশান পুরো পার্টিতে মেয়েটাকে না দেখে খুঁজতে থাকে। অনেকক্ষণ যাবৎ খুঁজে না পেয়ে যখন ওর রুমের সামনে আসে, খেয়াল করে রুমের দরজাটা কোনো রকমে বেরানো। ঈশান বুঝতে পারে কিছু তো রুমের মধ্যে একটা হচ্ছে, তাই রুমের দরজাটা ধাক্কা দিতেই এবার খেয়াল করে রাফিন ছেলেটা তুষির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। এমন কিছু দেখে ঈশানের মাথাটা গরম হয়ে যায় মুহূর্তেই। রুমে ঢুকেই ছেলেটার বুকের ভিতরটা কেঁপে ওঠে। যাকে সব সময় আগলে রেখেছে, সবার চোখের আড়াল করে এসেছে, সেই মেয়েটাকে কিনা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।
ঈশানের মস্তিষ্কটা দপ করে জ্বলে ওঠে, মুহূর্তের মধ্যেই গিয়ে ছেলেটাকে একটা লাথি মারে। সাথে সাথে ছেলেটা পাশে পড়ে যায়। তুষির দিকে তাকাতেই দেখে মেয়েটার বুকের উপর থেকে ওড়নাটা ফেলে দিয়েছে, আর ওর সাথে বেশ ধস্তাধস্তির ফলে শাড়িটাও এলোমেলো হয়ে গেছে। ঈশান কোনো রকমে ওর দিক থেকে চোখ ফিরিয়ে ছেলেটার দিকে তাকালো। ছেলেটা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ঈশান উঠে এসে ওর শার্টের কলার ধরে টেনে ইচ্ছে মতো কয়েক ঘা দিল। কায়দা মতো ছেলেটা কয়েকটা দিতেই ও ফ্লোরে পড়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা নেশাখোর। ঈশান কিছুক্ষণ ইচ্ছে মতো ছেলেটাকে মারল। ছেলেটা নিচে পড়ে যেতেই ঈশান উঠে গিয়ে এবার তুষির শাড়িটা ঠিক করে দেওয়ার চেষ্টা করলো। মেয়েটা কেমন এলোমেলো অগোছালো হয়ে গেছে। ছেলেটা উঠে বাইরে পালিয়ে গেল। সেদিকে ঈশানের কোনো খেয়াল নেই। এবার ঈশান ওড়নাটা যখন তুষির বুকের উপর দিতে নিবে, কেউ একজন পিছন থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, ঈশান! খালুর কণ্ঠস্বরটা কানে ভেসে আসতেই ঈশান তাড়াহুড়ো করে এবার পিছনের দিকে ফিরে দেখে খালু দ্রুত রুমে ঢুকলো। ঈশান কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওর শার্টের কলার ধরে টেনে সরিয়ে নিয়ে কষিয়ে ওর মুখে একটা ঘুষি মারল। ঈশান হতভম্ব হয়ে গেল। কি হলো বিষয়টা বুঝে ওঠার জন্য ঈশান যখনই কিছু বলতে যাবে তার আগেই ভদ্রলোক ওকে এলোপাতাড়ি থাপ্পড় মারতে শুরু করলো। ঈশান বিষয়টা বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তুষির আপুর এরকম চিৎকারে রুমে অনেক লোকজনই জড়ো হয়ে যায়। এবার ঈশানের আব্বু আম্মু রুমে এসে প্রবেশ করে। তখন ওকে এভাবে মারতে দেখে আপু জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই সাহেব? আপনি আমার ছেলেকে মারছেন কেন? ও কি এমন করেছে যার জন্য ওকে মারছেন? ওকে মারবেন না। আমাকে বলুন কি অন্যায় করেছে, আমি ওকে শাস্তি দিব, তারপরও ওকে মারবেন না। আমার মেয়ের এই অবস্থা দেখেও কি আপনি বুঝতে পারছেন না যে ও কি করার চেষ্টা করেছিল? আমার মেয়ের সাথে এত বাজে কাজ ও কি করে করতে পারলো? আব্বু আম্মু খালামণি, বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। আপুর ফ্রেন্ড এরকম কিছু করেছে। ঈশানের কোনো কথা আব্বু শুনল না। তার আগেই এসে ওকে আরও কয়েকটা আঘাত করলো। আম্মু হাজারবার বারণ করলো, কান্নাকাটি করে কথা বলল, কেউ ঈশানের কোনো কথাই শুনল না। এবার তুষির কয়েকজন কাজিন এসে ঈশানকে মারার জন্য উদ্যত হতেই খালামণি এসে ঈশান শুধু একটা প্রশ্ন করল, তোকে তো আমি নিজের ছেলে ভাবতাম, তাহলে তুই কি করে এরকম একটা কাজ করতে পারলি? আমার ভাবতে অবাক লাগছে যে আমি কিনা তোকে নিজের ছেলের জায়গা দিয়েছিলাম। তুষিকে আর তোকে আমি কখনো আলাদা করিনি, তাহলে তুই কি করে পারলি এরকম একটা কাজ করতে? খালামণি, বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। আমি তো আপুকে বাঁচাতে এসেছিলাম। ওই রাফিন ছেলেটাই তো আপুর সাথে এরকম কিছু করেছে, আর আপু তো সেন্সলেস হয়ে গিয়েছিল সেই জন্য। খালু ঈশানের কোনো কথাই শুনল না, উল্টো পুলিশকে কল করলো। আর ঈশান অনেক চেষ্টা করেও কোনো লাভ হলো না। আব্বু ওকে আরও আঘাত করলো। ঈশান চুপচাপ হাঁটু গেড়ে বসেছিল, আর আব্বু ওকে হাজারটা আঘাত করে যাচ্ছে। লোকজন আস্তে আস্তে ভিড় বাড়তেই এরই মাঝে পুলিশ আসলো। ঈশানকে নিয়ে যাওয়া হলো থানায়, জেলে আটকে দেওয়া হলো। তারপর ইচ্ছে মতো পেটালো পুলিশ, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের করতে পারল না। প্রথম অবস্থাতে তো ঈশানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, কিন্তু পরবর্তীতে যখন ভাবলো এই সত্যটা তো আর মিথ্যা হয়ে যাবে না, সবার চোখের আড়ালে যেটা ঘটেছে সেটা কেউই বিশ্বাস করবে না। ও যতই বলার চেষ্টা করুক আজকের এই পরিস্থিতির জন্য ও নিজেই দায়ী হচ্ছে। যদি তুষির সাথে উল্টাপাল্টা কিছু হয়ে যেত তাহলে সেটাই ভালো হতো। ঈশানের মনে হচ্ছে যে না না, এসব কি ভাবছে? একটা মেয়ের ইজ্জত মান সম্মান ওর কাছে সবচেয়ে বড়। আর যাকে ছোটবেলা থেকেই চোখে হারাতো সেই মেয়েটার এমন কিছু হয়ে যাবে, সেটা ভাবলেই ঈশানের বুকের ভিতরটা কেঁপে উঠছে। মনে হচ্ছে ওর যা হবার হোক, ওকে মানুষ ভুল বুঝুক, কিন্তু এরকম কোনো ক্ষতিও তুষির হতে দিবে না। দিন শেষে যে ওর পরিবারকেও এসব কথা শুনতে হবে বারবার মাথায়, সেটাই ঘুরপাক খেতে লাগলো। জানে না এই জেল থেকে কতদিনে ছাড়া পাবে, কিংবা কেউ ওকে ছাড়াতে আসবে কিনা, আদৌ সেটা জানে না। ঈশান চুপচাপ বসে রইল। ওর দিকে তখন তাকিয়ে থেকে কি যেন বলতে লাগলো। কিরে,
এত মারলাম তারপরও মুখ দিয়ে কোনো কথাই বের করলি না। ওসির কথার পিঠে ঈশান কোনো কথা বলল না। অন্যদিকে কি হচ্ছে ঈশান জানে না। চোখ জোড়া বন্ধ করে হাঁটুতে মুখ গুজে চুপচাপ মাথা নিচু করে রাখলো। আজকের পর আর এই জেলখানার বাইরে বেরোতে পারবে কিনা সে জানে না। সত্যি একটা ঘটনা এমন করে সবার সামনে আসলো যেটা ঈশানের কখনো কল্পনাতেও ছিল না। মান সম্মান একদম ধুলোর সাথে মিশে গেল। সবার সামনে এরকম করে একটা ধর্ষক সাজতে হলো। ঈশান এটাও জানে না তুষি আপু ওকে কখনো বিশ্বাস করবে কিনা, আর না ওর সামনে কখনো দাঁড়াতে পারবে। তবে ঈশান এইটুকু ঠিক করে নিয়েছে, জেল থেকে যদি কখনো ছাড়া পাই অন্তত আর যাই হোক বাসায় ফিরে যাবে না, এখান থেকে অনেক দূরে চলে যাবে। অন্তত আর যাই হোক ওর জন্য যেন কোনো কথা শুনতে না হয়। আগের দিন তুষিকে এত বাজে ধরনের নেশার একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছিল যার জন্য ওর পুরো 24 ঘন্টা সেন্স ছিল না। সেদিন বিকেলের দিকে যখন তুষির জ্ঞান ফিরল তখন মাথাটা কেমন ঝিমঝিম করছিল। উঠে বসলো মেয়েটা। এরই মাঝে ডক্টর ওকে চেক আপ করেছে, বলেছে ওর সাথে বাজে কিছু হয়নি। তুষির আব্বু আম্মু বুঝতে পারে যে ঈশান ওর সাথে বাজে কিছু করার আগেই ওরা বুঝেছিল। এবার তুষি ওর আব্বু আম্মুকে চোখের সামনে বসে থাকতে দেখে কোনো রকমে উঠে বিছানা থেকে নামতে গেলে তখন তুষির আম্মু বলতে লাগলো, ঠিক আছিস তুই? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এমন করে চেয়ে আছো কেন? আমার কি হয়েছিল যে আমি ঠিক থাকবো না? দেখেছো কি এমন খাইয়েছিল তোমার বোনের ছেলে ওকে, যার জন্য ওর মনেই নেই ওর সাথে কি হচ্ছিল। কাল ওর সাথে কি হয়েছে ও জানে না। আমি নির্ঘাত ওই ছেলেই সবটা প্ল্যান করে এই বাড়িতে এসেছিল। তুষি এবার বেশ খানিকটা অবাক হলো। ওর আব্বুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর আম্মুকে বলতে লাগলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর কিসের কথা বোঝাতে চাইছে? আবুকে কি করেছে আর কে কি খাইয়েছে আমাকে? কেন ঈশান তোকে উল্টা পাল্টা কিছু খাইয়ে রুমে নিয়ে আসেনি আর তারপর জোর জবরদস্তি? তুষি আম্মুর কথাতে আরও বেশি অবাক হয়ে গেল। কারণ যখন জ্ঞান ফিরে তখন ওর মনেই নেই যে ওর ঈশানের সাথে দেখা হয়েছে কিনা। ঈশানের সাথে শেষ আধা ঘন্টায় তুষির কোনো কথাই হয়নি। কথাগুলো ভেবে মেয়েটা সবটা মনে করার চেষ্টা করে, তারপর মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়ে মুখে বলল, না তো আম্মু, ঈশানের সাথে আমার কাল যখন জ্ঞান ছিল তার আগে শেষ আধ ঘন্টা কোনো কথাই হয়নি। আরও আমাকে রুমে নিয়ে আসবে কেন? কী সব বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার তুষির আব্বু ওকে সবটা বলল। সব শোনার পর তুষি কিছুক্ষণ হতবাক হয়ে ওর আব্বুর দিকে চেয়ে রইল। শেষে কিনা ঈশান, আর তারপর ওর এক ঝটকায় হঠাৎ করে যেন মাথায় কিছু একটা আসলো। বারবার মনে হতে লাগলো যে ঈশান এরকম কাজ কেন করতে যাবে। পরক্ষণেই ওর মনে পড়ল যে না না, ঈশান তো এরকম কাজ করতেই পারে না। তাছাড়া ঈশানের সাথে যেখানে ওর দেখাই হয়নি সেখানে ঈশান ওকে কী সব খাওয়াবে। কথাগুলো ভেবেই ওর মনে করতে লাগলো শেষে কার সাথেও কথা বলেছে আর কি কার হাত থেকে কি খেয়েছিল। তারপর মনে পড়ল যে রাফিন ওকে একটা ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দিয়েছিল, কোক বলে খাইয়েছিল, আর তারপর থেকে মাথাটা কেমন চিনচিন করছিল। একটু রেস্ট নেওয়ার জন্য যখনই রুমে এসেছিল তখনই কেউ পিছন পিছন এসে ওর সাথে রুমে ঢোকে। তুষি এবার মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, অনেক বড় একটা ভুল করে ফেলেছো আম্মু। তোমরা যে কাজ করেছো এর জন্য কত বড় অন্যায় হয়েছে একটা ছেলের সাথে, তোমরা একবারও ভাবতে পারছো? তুই কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার সাথে কি অন্যায় হয়েছে? তোর সাথে? তোমরা যেটা ভাবছো সেটা নয়, তোমরা ভুল ভাবছো আব্বু। ও আমার সাথে ওরকম কিচ্ছু করেনি। উল্টো যে করেছিল তাকে হয়তো ওকে মেরে এখন তাড়িয়ে ফেলেছে। তারপরে আমার শাড়িটা ঠিক করে দেওয়ার জন্য যখনই আঁচলটা দিতে গিয়েছিল তখনই তোমরা ওকে দেখে ফেলেছো আর এরকম কিছু হয়েছে। ও শিট, তোমরা কি একটা কাজ করেছো জানো না? তোমরা এরকম করে কাজ করলে কি করে? ও এখন কোথায় আছে আমাকে বলো, আমি ওর সাথে কথা বলবো, দেখা করবো ওর সাথে। কখনোই না। ওরকম একটা বাজে ছেলের সাথে আমি তোকে কখনোই কথা বলতে দিব না। ওকে পুলিশ নিয়ে গেছে। ওর আব্বু বলেছে ওকে কখনো থানা থেকে ছাড়াবে না। যতদিন না ওর সাজা শেষ হবে ততদিন ওকে জেলেই থাকতে হবে। আপু তোমরা বুঝতে পারছো না, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি একটা কাজ করলে তোমরা? যে ছেলে আমাকে চোখে হারাই, সবসময় আপু বলে ডাকে, সম্মান দেয়া ছাড়া কথা বলে না, সেই ছেলেকে দেখি না তোমরা। তুই কি বলছিস মা?
আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম কিছু হলে কালকে চুপ করেছিল। তাছাড়া তোর আব্বু সবটা চোখের সামনে দেখেছে, তাহলে এরকম কিছু। চোখের দেখা সবসময় ঠিক হয় না আম্মু। চোখে আমরা যা দেখি সেটা সবসময় সত্যিটা প্রকাশ করে না। চোখের দেখার পিছনেও কিছু সত্য লুকিয়ে থাকে, আর সেটা না জেনে আমরা অনেক বড় ভুল করি। তোমরাও ঠিক তেমনই একটা ভুল করেছো। জানি না তোমরা ওকে কতটা আঘাত করেছো। সবাই ওকে ভুল বুঝেছো। ছেলেটার এখন কি অবস্থা আমার সেটা ভাবতেই খারাপ লাগছে। আমার ছোটই এত কিছু হলো। ঈশান আমাকে 1000বার বারণ করেছিল আমার ছেলে ফ্রেন্ডগুলোর সাথে মিশতে, আর যদি আমি সেটা না করতাম তাহলে কালকে এরকম পরিস্থিতি হতোই না। যে দোষ করলো তাকে তোমরা শাস্তি না দিয়ে যে দোষ করেনি উল্টো তাকে বাঁচিয়েছো। তার সাথে এরকম একটা বড় অন্যায় করে ফেললে। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি কি করে করব? তুষির কথাগুলো ওর আব্বু আম্মু কিছুতেই মানতে চাইছিল না। তখন তুষি ওর আব্বু আম্মুকে বিষয়টা বোঝানোর জন্য এবার কিছু একটা ভাবতে লাগলো। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো গেস্ট রুমে শুয়ে আছে ও। আর এটা তো ওর রুম না, এখানে রেস্ট নেওয়ার জন্য হয়তো ঢুকেছিল। এবার তুষির মনে হতে লাগলো যে এই গেস্ট রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। এবার চট করে মাথায় খেলে গেল যে সিসিটিভি ফুটেজটা দেখলে হয়তো কে অন্যায় করেছে আর কে করেনি সেটা বোঝা যাবে। ও তাড়াহুড়ো করে উঠে গেল। তুষি আম্মুকে আটকানোর চেষ্টা করলেও তুষি হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর সিসিটিভি ফুটেজ বের করে দেখতে লাগলো। তারপর কাল বিকেল থেকে সন্ধ্যা অবধি যা যা ঘটেছে এই রুমে সবটা নিজেই দেখে। তারপর ওর আব্বু আম্মুকে দেখালো। সব কিছু দেখার পর এবার বুঝতে পারলো যে ওনারা কত বড় ভুল করেছে। আসল দোষীকে শাস্তি না দিয়ে যে ওনাদের মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছে তার সম্মানটা ওরকম একটা বাজে ছেলের হাত থেকে বাঁচিয়েছে, সেই ছেলেটাকে ওনারা ভুল বুঝেছে। আর সবার সামনে এত ছোট করেছে, এতগুলো আঘাত করেছে যেটা বলারও বাহিরে। শেষে কিনা ওকে জেলে ঢুকিয়েছে। তুষি এবার দু হাতে মুখটা ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে শুরু করলো, এটা তোমরা কি করলে আব্বু আম্মু? আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একটা ছেলে নির্দোষ হওয়ার পরেও তোমরা তাকে এমন করে শাস্তি দিলে। আম্মু, তুমি তো একটা বার ভাবতে পারতে যে ঈশান এত ভালো একটা ছেলে যে ওরকম কিছু করতেই পারে না, শেষে কিনা তুমি আমাকে নিয়ে ওকে সন্দেহ করলে। ও আমাকে বাঁচাতে আসলো আর তোমরা কিনা আমাকে এরকম করে দেখে ওকে ভুল বুঝলে, এত বড় শাস্তি দিলে। তোমরা বলো ওকে কোথায় রেখেছো, ও এখন কোথায় আছে? আমি এক্ষুনি ওর সাথে দেখা করবো। তুষি আব্বু কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। তারপর একটা সময় তুষি চিৎকার চেঁচামেচিতে ওর আব্বু বলে উঠল, ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছিল, ও এখনো জেলে আছে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের এইসব কাণ্ড দেখে। আমাকে জিজ্ঞেস না করে তোমরা এত বড় একটা কাজ কেন করলে? একটা বার কি আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না? আমার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে, ওর কথাগুলো একবার শুনতে, 2 দিনের কথা না শুনে দোষটা কার সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত ওর বড় শাস্তি তোমরা ওকে কেন দিলে? আমাদের ভুল হয়েছে মামুনি, আমরা বুঝতে পারিনি। তোমরা ভুল করোনি আম্মু। আম্মু, তোমরা অন্যায় করেছো। আমি তোমাদের মেয়ে, তাই বলে কি ও কারোর ছেলে নয়? ও কি তোমাদের কিছুই হয় না? চোখের সামনে এরকম কিছু দেখলে আর ওকে একটাবার বলার সুযোগটা না দিয়ে ওর সাথে এরকম একটা আক্রমণাত্মক কাণ্ড ঘটালে না? আজ ছেলেটাকে ওরা কত কষ্ট দিয়েছে, আমি পারছি না যে ওর সাথে এত বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হলো। এখন কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? এটা তোমরা কি করে করতে পারলে আম্মু? তুষি কান্না করতে লাগলো। ওর আব্বু ওকে বোঝানোর জন্য ছুতে গেলেই তুষি আব্বুর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলতে লাগলো, হবে না, একদম আমাকে ছুবে না। এত বড় একটা কাজ করে ফেললে যার জন্য আমার নিজেকেই ছোট মনে হচ্ছে। একটা জুনিয়র ছেলে আমার থেকেও আমাকে যদি পছন্দই করতো সেটাও আমাকে মুখে কোনোদিন বলেনি, আমি এটা বুঝতে পারতাম। আর তোমরা কিনা ওকে আঘাত করলে। আর ও যদি কখনো আমাকে বাজে ইঙ্গিত করে কথাও বলতো তোমরা সেটা বুঝতে পারতে না? আমি তোমাদের বলতাম না যে ও আমার দিকে কখনো বাজে নজরে তাকিয়েছে? ওকে আমি কখনো এরকম কিছু ইঙ্গিত করতে দেখিনি। আর শেষে কিনা তোমরা ওকে এত বড় একটা অপবাদ দিলে। এখন কি করবো আমি? আমাদের ভুল হয়েছে মামুনি, আমরা বুঝতে পারিনি। তোমরা বুঝতে পারোনি? তোমরা কি আমাদের মতো ছোট যে বুঝতে পারোনি? তোমরা এই একটা ভুলের কারণে ওর জীবনটা সারা জীবনের জন্য বিষিয়ে যাবে, সেটা একটাবার বুঝতে পারছো? তুমি সবটা না জেনে এরকম একটা কাজ করলে কেন? আব্বু, আমার তো এখন ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। মামুনি, এসব কথা বলো না। দেখো, আমরা না হয় বুঝে এরকম কাজ করে ফেলেছি, তাছাড়া ও তো কিছু বলেনি, তাই
তোমরা কি বলার সুযোগ দিয়েছো কখনো ওকে? দাওনি। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলে একটা ছেলের উপর দিয়ে কি যায় ভেবেছো কখনো? আগে বলো, ওকে কোন থানায় দিয়েছো? আব্বু আম্মু তুষিকে বোঝানোর চেষ্টা করেও পারল না। তুষি থানার ঠিকানাটা জেনে বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু ওকে জোর করেও রাখার চেষ্টা করলেও তুষি দৌড়ে বেরিয়ে গেল। তারপর গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওর বাবা কোনো উপায় না পেয়ে পিছন পিছন আসলো। তুষি থানার সামনে এসে তাড়াহুড়ো করে থানার ভিতরে যেতেই দেখে ওসি টেবিলের উপর বসে আছে। ওসি মেয়েটাকে দেখে কিছুটা হকচকিয়ে গেল। তারপর পা থেকে মাথা অবধি দেখে বলতে শুরু করলো, আর ম্যাডাম, আপনি সুস্থ হয়ে গেছেন, ভালোই করেছেন। আপনি থানায় চলে আসছেন, এখন আপনার থেকে স্টেটমেন্ট নিতে পারবো। আপনি বসুন তো। আপনার সাথে কি কি হয়েছিল আমি একটু শুনি, তারপর ওকে এমন ব্যবস্থা করব দেখি ও কি এরকম করে একটা অন্যায় করে পার পেয়ে যায়। এর শাস্তি তো ওকে পেতেই হবে। ঈশান বুঝতে পারলো তুষি এসেছে থানায়, তারপরও মাথা তুলল না। ওভাবেই হাঁটুতে মুখ গুজে বসে রইল। চোখ দিয়েও একটু পানিও বেরোচ্ছে না, আর চোখটাও খুলছে না। এবার তুষি বেশ খানিকটা রেগে গেল। রাগী কণ্ঠে সবটা খুলে বলল। সব শোনার পর ওসি ফ্যাল করে তাকিয়ে রইল। আর মেয়েটা আবারও বলতে লাগলো, না জেনে না শুনে আপনারা এতবার একটা ভুল করেছেন ওসি সাহেব। আমি কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। আমার আব্বু আম্মু যেমন অন্যায় করে ফেলেছে, তেমনই আপনারাও এত বড় একটা অন্যায় করলেন। এর জন্য ছেলেটার জীবনটা কতটা বিষিয়ে গেছে একটাবার ভাবতে পারছেন আপনারা? ম্যাডাম, আপনি শান্ত হন। দেখেন, ওই অবস্থাতে দেখার পর আপনার আব্বু আম্মু ওকে ভুল বুঝেছে, এতে আমাদের কিছু করার নেই। আর যা প্রমাণ পেয়েছি তাতে এরকম। কি প্রমাণ পেয়েছেন আপনারা? আমার আব্বু বলল আর আপনারা বিশ্বাস করলেন? অন্য কারোর প্রমাণ আপনাদের প্রয়োজন হয়নি? একজন ফোন করে বলল যে কেউ তার মেয়েকে বাজে ধরনের কিছু করার চেষ্টা করেছে, আর আপনারা গিয়ে তাকে তুলে আনলেন, আবার ইচ্ছে মতো মারলেনও। কি করে এখন এখন আমি এই ছেলেটার কাছে মুখ দেখাবো কি করে? কি করলেন আপনারা এটা? দেখুন ম্যাডাম, আমাদের দোষ না দিয়ে আপনার আব্বু আম্মুকে গিয়ে বলুন। আমরা কি ইচ্ছে করে গিয়েছিলাম নাকি? আমরা বুঝে শুনে সবটা করেছি। আপনার আব্বু আম্মু এরকম একটা কাজ করেছে, এর জন্য তাদের গিয়ে বলুন। আমাদের রাতে কিছু করার নেই। তুষি কিছুক্ষণ চুপ করে রইল। ভাবতে লাগলো অন্তত আগে ঈশানকে বোঝাতে হবে। তাই মেয়েটা বলতে লাগলো, ঈশানকে কোথায় রেখেছেন সেটা বলেন। ওসি এবার ঈশানের জেলের দিকে দেখিয়ে দিলে তুষি জেলের সামনে দাঁড়ালো। ঈশান দেয়ালে পিঠ ঠেকিয়ে একদম মুখটা দু হাতে ঢেকে রেখেছে। ছেলেটার সজ্ঞানে আছে কিংবা জ্ঞান হারিয়ে ফেলেছে কিনা জানে না। তুষি অসহায় চোখে ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরে মনে হতে লাগলো এখন কি বলে ওকে বোঝাবে, আর কি বলেই বা ওকে ডাকবে তুষি জানে না। একটা সময় অস্পষ্ট সুরে তুষির মুখ দিয়ে বেরিয়ে আসলো, ঈশান। ঈশান কথাটা কারো মুখ থেকে উচ্চারণ হতেই ছেলেটা একটু নড়ে চড়ে বসলো। মাথা তুলে চোখ খুলতেই দেখলো তুষি সামনে দাঁড়িয়ে আছে। ঈশান ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিল। তারপর আবারও হাঁটুতে মুখ গুজে বসে রইল। তুষি বুঝতে পারলো যে ঈশান কতটা কষ্ট পেয়েছে, আর কত বেশি আঘাত পেয়েছে মনের দিক থেকে। পুরো শরীরে মারের দাগ, শরীরে শুধু একটা টি শার্ট, তাও আবার ছিঁড়ে গেছে। অনেক বেশি আঘাত পড়েছে। পুরো একটা দিন ছেলেটার উপর দিয়ে কি গেছে সেটা তুষি আজ করতে পেরেছে। তুষির দিকে তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিল। তুষি ভাবলো ঈশান ভয় পেয়েছে, আর না হলে এরকম একটা আকাকাণ্ড ওর সাথে ঘটানোর জন্য কথাই বলতে চাইছে না। তুষি এবার কেঁদে ফেলল। জেলের গ্রিল ধরে এবার দাঁড়িয়ে বলতে লাগলো, ঈশান বিশ্বাস কর, আমি এরকম কিচ্ছু চাইনি। আমি বুঝতেই পারিনি যে কালকে এরকম কিছু একটা ঘটে যাবে। আমার জন্য তোকে এত বড় একটা কষ্ট পেতে হলো। প্লিজ আমাকে মাফ করে দে। একটাবার কথা বল আমার সাথে। আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আর আর কখনো যে এরকম ঘটনা ঘটে গেছে আমি সেটা খেয়ালই করিনি। একটু আগে যখন জ্ঞান ফিরেছে তখন আব্বু আম্মুর কাছ থেকে সবটা শোনার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর সিসিটিভি ফুটেজটা ওদেরকেও দেখিয়েছি। আমি জানতাম তুই এরকম কিছু করিসনি। বিশ্বাস কর, আমি তোকে ভুল বুঝিনি। আমি তো তোকে এখান থেকে ছাড়িয়ে নিতে এসেছি। ঈশান কোনো কথা বলল না, চুপ করে রইল। এরই মাঝে তুষির আব্বু আর আম্মু থানার ভিতর ঢুকলো। তুষিকে এরকম কান্না করতে দেখে সেখান থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তুষি এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে দিয়ে বলতে লাগলো, একদম আমাকে ছবে না।
একদম চলবে না, তোমাদের জন্যই সবকিছু হয়েছে। তোমরা ওইরকম করে ছেলেটাকে আঘাত করেছো, দেখো কি অবস্থা করেছো। সত্যি সত্যি কালকে যদি তোমার মেয়ের সাথে এরকম কিছু একটা হতো আর ঈশান যদি সেখানে না থাকতো, তাহলে কি সেটা খুব ভালো হতো? হ্যাঁ, ও তো কারোর সন্তান, তাহলে কি করে পারলে আরেকজনের সন্তানকে সবটা না জেনে শুনে এরকম আঘাত করতে? ওসি সাহেব, ওকে ছেড়ে দিন। আমরা আমাদের কমপ্লেনটা উইথড্র করে নিয়েছি। আপনি প্লিজ ওকে ছেড়ে দিন। আমাদের এতে কিছু করার নেই। আপনারা পারেনও বটে, না জেনে না শুনে একটা নির্দোষ ছেলেকে এরকম করে ফাঁসিয়েছেন। আজকে আপনার মেয়েটা এসে না বললে তো ওকে আরও কতবার যে মারতাম তার ঠিক ছিল না। কোনো কাজ না জেনে করবেন না। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য কিছু নির্দোষ আর নিরীহ মানুষকে কষ্ট পেতে হয়। কি করে পারলেন এমনটা করতে? এখন এত দায়ভার কে নিবে বলেন? এবার ওসি এক গাদা কথা শোনালো তুষির আব্বুকে। লোকটা শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। তুষি এখনও জেলের গ্রিল ধরে কান্নাকাটি করে যাচ্ছে। ঈশান একটা বারও কথা বলল না। এবার হাবিলদার গিয়ে জেলের গেটটা খুলে দিতেই ঈশান নড়ে চড়ে উঠল। কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করেও পারল না। কেমন যেন হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হলো। একটা পর্যায়ে কোনো রকমে দাঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে তুষি যখনই ধরতে যাবে তখন ঈশান সরে গেল। তারপর নিচে থেকে বেরিয়ে এসে একবার তুষির দিকে তাকিয়ে পরের বার ওর খালু আর খালামণির দিকে তাকিয়ে পড়ে যেতে নিলে তখনই তুষি আবারও ছেলেটাকে ধরতে গেল। তখনই ঈশান এসে ছাড়িয়ে দিল আর বলতে শুরু করলো, ধরবেন না আমাকে, আমাকে স্পর্শ করবেন না আপনি। আমার মতো একটা ধর্ষককে, একটা বাজে ছেলেকে স্পর্শ করে আপনার ওই হাত নোংরা করবেন না। আপনি আমাকে ধরবেন না। আপনি আমাকে ধরবেন, আবার আপনার আব্বা আম্মু আমাকে কোনো কেসে ফাঁসিয়ে দিবেন, তার ঠিক নেই। এবারের মতো বেঁচে ফিরেছি, হয়তো আপনার দয়া হয়েছে, না হলে আমার মতো একটা ধর্ষককে কেন বাঁচাতে এসেছিলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আব্বু আম্মু আর আপনার পরিবারের কথা কি বলবো? আর আপনি হাজারবার বলার পরেও ওই ছেলেটা থেকে দূরে থাকেননি। শেষে কিনা যে আপনার ক্ষতি করার চেষ্টা করলো তার কিছু আপনারা কিছুই করতে পারলেন না। ওটো আমি আপনাকে বাঁচাতে গেলাম আর সেটার প্রতিদিন হিসাবে এরকম করে কষ্ট আমাকে পেতে হলো। আচ্ছা, একটা কথা সত্যি করে বলেন তো, আমি কখনো আপনাকে সম্মান দেওয়া ছাড়া, আপু বলা ছাড়া কথা বলেছি? কখনো বলেছি আপনার কোনো বাজে কথা? তাহলে কি করে পারলেন আপনারা এরকমটা করতে? আমাকে ধরবেন না। আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না। আমারই ভুল ছিল কালকে আপনাদের বাসায় যাওয়া, না হলে এরকম একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হতো না। বড়লোক কিনা, তাই যা খুশি তাই করতে পারেন। ঈশান, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। আমার জন্য সবকিছু হয়েছে। তুমি আমাকে যা শাস্তি দাও আমি। শাস্তি? কিসের শাস্তি? আমার সেই সময়টা ফিরিয়ে দিতে পারবেন আপনি? পুরো 24 ঘন্টায় আমার ওপর দিয়ে কি গেছে আপনি একবার বুঝতে পেরেছেন? আমার আব্বু আম্মুকে বোঝাতে পারবেন? আমাদের বাড়ির সম্মান ফিরিয়ে দিতে পারবেন? সবাই যা বলছে, আমার পরিবারকে যা বলছে সেটা ফিরিয়ে দিতে পারবেন? আপনি আপনি কি করে ভাবলেন আমি এরকম একটা কাজ করতে পারি? আপনার আব্বু আম্মু তো আমাকে কালকে থেকে হাজারটা কথা শুনিয়েছে, হাজারটা অভিশাপ দিয়েছে। আপনার আম্মু কি বলেছিল জানেন? আমাকে ছেলের মতো ভেবেছে, আর আমি তাকে পর ভেবেছি, তাই না? তাকে আমার নিজের মায়ের থেকে কম কিছু ভাবিনি। আর সে কি করে ভাবতে পারলো যে আমি আপনার সাথে এরকম কিছু করব? ঈশান কথাগুলো বলেই চোখ জোড়া মুছে নিল। তারপর চলে যেতে নিয়ে আবারও যখন পড়ে যেতে নিল তখন তুষি ওকে ধরলে ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো। তুষি বারবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করেও যখন পারল না, ঈশান থানার বাহিরে চলে আসলো। তখন তুষি ঈশানের সামনে হাত জোর করে বলতে লাগলো, আমাকে আমার মতো ছেড়ে দিন, দয়া করে আমাকে আর কোনো দয়া করবেন না। এবারের মতো আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। দরকার পড়লে এই কথাগুলো কাউকে বলবেন না, অন্তত তাহলে আপনার আব্বু আম্মুকে সবার সামনে ছোট হতে হবে না। ঈশান, কি বলছো তুমি এগুলো? আমার কথাটা বিশ্বাস করো। দেখো, আমি আমি বিশ্বাস করিনি যে তুমি এরকম একটা কাজ করতে পারো। আমি জানতাম যে তুমি আমাকে কখনো এরকম বাজে কোনো নজরে দেখোনি, যে আমার সাথে এরকম কিছু করতে পারো। বিশ্বাস করো, আমি আব্বু আম্মুকে বারবার বলেছি, ওরা যখন বিশ্বাস করেন তখন। বিশ্বাস? কিসের বিশ্বাস? আপনি বিশ্বাস করলেই বাকি আর না করলেই বাকি। যে সময়টা আমার ওপর দিয়ে গেল, যেটা হয়েছে সেটা আপনি ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। আপনারা শুধু পারেন মানুষকে কষ্ট দিতে।
আমি কখন আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে ভালোবাসি কিংবা আপনার সাথে জোর জবরদস্তি করেছিলাম? তাহলে কি করে আপনার আব্বু আম্মু এরকম কাজ করলো? ঈশান, আমরা ভুল করেছি। আমরা ভুল করে এরকম একটা কাজ করে ফেলেছি। তার জন্য ভুল? কিসের ভুল? কাল যদি আপনার মেয়ের সাথে এরকম কিছু হতো, মানতে পারতেন সেটা? পারতেন না। এরকম কিছু হলেই বোধহয় সেটাই ভালো হতো, তাই না? অন্তত বুঝতে পারতেন যে কেউ কাউকে হেল্প করতে না আসলে কত বড় ক্ষতি হতো। দোষীকে তো শাস্তি দিতেই পারলেন না, উল্টো যে আপনার মেয়েকে বাঁচালো তাকে এমন করে অপবাদ দিলেন। একটা কথা কান করে শুনে রাখুন, আপনারা আমার সাথে ভুল করে হোক আর সেভাবেই হোক, যে অন্যায় করেছেন, যে অবিশ্বাস করেছেন, যে পরিস্থিতিতে আমাকে ফেলেছেন, এর জন্য আমি আপনাদের কখনোই ক্ষমা করব না। আমি সারা জীবন আপনাদের এই কাজগুলো মনে রাখবো। আমি কখনোই আপনাদের এজন্য মাফ করব না। এবার ঈশান নিজেই তুষির সামনে 2 হাত জোর করে বলতে লাগলো, বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু ভাবিনি। ঈশান, আমাকে একটাবার বিশ্বাস করো, আব্বু আম্মু এরকম কাজ করে ফেলবে আমি কখনো বুঝতেই পারিনি। আমার ফ্রেন্ড যে আমার সাথে জোর করার চেষ্টা করবে সেটা জানতে পারলে আমি কখনো ওর সাথে সম্পর্ক রাখতামই না, আর না কখনো ওদের সাথে কথা বলতাম। আর কালকে ইনভাইট করার মতো একটা বড় ভুল আমি করিনি। তুমি আমাকে বারণ করেছিলে, তারপরেও শুনিনি। তার জন্য যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা কখনো ভাবতেও পারিনি। বিশ্বাস করেই আমার এই অবস্থা। আপনি যদি ভাবতেন তারপর যে আমার কি হতো সেটা আমি কল্পনা করতে পারছি না। দয়া করে আমাকে আর কোনো দয়া করতে আসবেন না। আপনি আপনার মতো থাকুন, আর আমি কথা দিচ্ছি আজকের পর আপনি আর আমার এই পাপী মুখটা কখনো দেখতে পারবেন না। বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু ভাবিনি। আমাকে একটাবার বিশ্বাস করো, আমার অন্যায় হয়েছে। আব্বু আমার কাজের জন্য আমি তোমার কাছে মাফ চাইছি। তারপর আমাকে এরকম করে ভুল বুঝো না, আমি এরকম কিছু করিনি। বিশ্বাস করো আমাকে। দয়া আমি কি করব? আপনারা তো দয়া করে আমাকে ছাড়াতে এসেছেন, না হলে তো আমি আসতেই পারতাম না, তাই না? তাছাড়া এখানে কেনই বা এসেছেন আমাকে ছাড়াতে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার সাজাটা ভোগ করার দরকার ছিল। সাজা ভোগ করলে হয়তো আমার শিক্ষা হতো, তাহলে আমি বুঝতে পারতাম কাউকে কখনো হেল্প করতে যেতে নেই। হেল্প করতে গেলে এরকম করে কষ্টের মুখে পড়তে হয়। আমার জন্য সেটাই শিখছিল। তুষি হাজার কথা বলেও ঈশানকে থামাতে পারল না। ও জোর করে সেখান থেকে চলে গেল। তুষির আব্বু আম্মু ওকে জোর করে ধরে রাখলো। ঈশান খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে গেল। তারপর তুষি কান্না করতে করতে রাস্তার মাঝখানে বসে পড়ল। ছেলেটা ওকে ইগনোর করে চলে গেল। এই প্রথম ঈশান ওর সাথে এত রাগীভাবে কথা বলল। ছেলেটার সাথে যা করা হয়েছে তাতে এরকম কিছু হওয়াটাই স্বাভাবিক। ঈশান ভাবতেও পারেনি কালকে ওর জীবনে এত বড় একটা বাজে পরিস্থিতি আসতে যাচ্ছিল, আর না কখনো কল্পনা করেছে। ঈশান জানতো না যে কাউকে হেল্প করতে গেলে তার জন্য এত বড় শাস্তি পেতে হয়। যদি জানতো কখনোই হেল্প করতে যেত না। অন্তত আর যাই হোক, বাড়ি তো যাবে না, সেটাও অনেক আগে থেকে ভেবে রেখেছিল। কালকে যখন আব্বু আম্মু ওকে ভুল বুঝলো, তারপরই ঈশান ঠিক করে নিয়েছিল যদি কখনো সাজা শেষে জেল থেকে ছাড়া পায় তাহলে আর কখনোই বাসায় আব্বু আম্মুর সামনে ফিরে যাবে না। কারণ যারা ওকে জন্ম দিয়েছে তারাই ওকে ভুল বুঝলো। কথাগুলো ভেবেই বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল। কিছুক্ষণ যাবৎ একটা রাস্তার ধারে গিয়ে বসে রইল। শরীরটা যেন আর চলছে না, নড়াচড়াও করতে পারছে না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলো পকেটে কি ফোনটা আছে, তাহলে হয়তো কাউকে কল করতে পারবে। খুঁজে ফোনটা পেল না, হয়তো হারিয়ে গেছে। সন্ধ্যার মুখে হাঁটতে হাঁটতে একটা চেনা পরিচিত বাসার সামনে আসলো। তারপরে আসতে হয়েছে। কিছুক্ষণ যাবৎ বাসার সামনে দাঁড়িয়ে থেকে যখনই মনে হতে লাগলো যে আশাটা হয়তো ঠিক হয়নি, তখনই আর কিছু মনে নেই, কারণ ততক্ষণে সেন্সলেস হয়ে গেল। তারপর 6টা মাস কেটে গেছে। না, ঈশানের কোনো খোঁজ খবর ছিল না, আর না নিজেই কারোর সাথে যোগাযোগ করেছে, আর যোগাযোগ করার চেষ্টাও করেনি। কেনই বা করবে? যারা ওর সাথে এত বড় অন্যায় করেছে তাদের সাথে কি করে বা যোগাযোগ রাখবে? কথাগুলো ভেবেই আব্বু আম্মুর সাথেও ঈশান কখনো যোগাযোগ করেনি। আবার সেই চেনা শহরে ফিরে আসতে হবে, সেখানেই আসবে ঈশান, সেটা কখনো কল্পনাও করেনি। কারণ এখানে ফিরে আসার মতো কোনো ইচ্ছেই ছিল না।
অনেক চেষ্টার পরে গত 6 মাসের পর থেকে একটা চাকরি খুঁজছিল, নিজেকে চালিয়ে নেওয়ার মতো একটা পরিস্থিতি থাকে। তারপর বন্ধুর মাধ্যমে সেটা সফল হয়েছে। আর যে বন্ধুটা গত 6 মাস আগে ঈশানকে এত বড় পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল, সেই বন্ধুকে ঈশান কখনোই ভুলতে পারবে না। কারণ ছেলেটা ওকে অনেক বেশি হেল্প করেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসতে। যার বাসার সামনে গিয়ে ও সেন্সলেস হয়ে গিয়েছিল সে ওর ফ্রেন্ড মেহেদি। ঈশান জানে না এই ঘটনার পর আব্বু আম্মু কখনো জানতে পেরেছে কিনা। ও অন্যায় করেনি, আর জানতে পারলে কিছু যায় আসে না, আর না জানতে পারলেও ওর তাতে কিছুই খারাপ লাগবে না, কারণ যেটা ভাবার ভেবে নিয়েছে। গত গত কয়েক মাস আগেই যখন ওর সাথে এরকম কিছু হয়েছে, তখন ঈশান বুঝে গেছে অন্তত এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। সাময়িক মোহে পড়ে সবাই সবাইকে আপন ভাবে। ঈশান ভেবেছিল আর তার ফল হয়তো ওকে এমন করে ভোগ করতে হয়েছে। এটা আদৌ জানে না আব্বু আম্মুকে তুষি বিষয়টা জানিয়েছে কিনা, ওর আব্বু আম্মুর সাথে তুষির পরিবার যোগাযোগ করেছে কিনা। তুষিও হয়তো কখনোই সেটা স্বীকার করেনি, আর ওর আব্বু আম্মু সেটা করতে দেয়নি। ঈশান সেটা খুব ভালো করেই জানে। কথাগুলো বসে বসে ভাবছিল। এরই মাঝে মেহেদি এসে ওর কাঁধের উপর হাত রাখলো। সাথে সাথে ঈশান ওর দিকে তাকালো। একটু হাসার চেষ্টা করতেই মেহেদি বলতে লাগলো, কি রে, কি এত ভাবছিস? ভাবছিলাম ওই শহরে আবার ফিরে যাওয়া ঠিক হবে কিনা। চেনা পরিচিত যার সাথে দেখা হবে সেই আজে বাজে কথা বলবে, তাই আর কি যেতে ইচ্ছে করছিল না। কে কি বললো সেটা নিয়ে তুই এত ভালো কে কি বললো সেটা নিয়ে তুই এত ভালো একটা চাকরি ছেড়ে দিবি? তাছাড়া এত খোঁজাখুঁজির পরে যদি চাকরিটা ছেড়ে দিস, তাহলে আবার কবে চাকরি পাবি তার ঠিক নেই। এত খুঁজে চাকরিটা পেয়ে সেটা ছেড়ে দিবি? তোর চিন্তা ভাবনাটা কি বলতো? চিন্তা ভাবনায় কি থাকবে? ভাবনা চিন্তা করলে কি সব সমাধান হয়ে যাবে নাকি? তাছাড়া ওখানে গেলে ওদের সাথে আবার দেখা হবে, বিশেষ করে যাদের মুখগুলো আমি দেখতে চাই না। বলতেছিলাম কি যে না গেলে হয় না? যে যার ভাবার ভাবুক, তুই যেটা করিসনি সেটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? তুই তোর মতো থাকবি, আর কেউ কি বলবে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। কখন যাবি কালকে? যেটা বলেছি সেটাই করবি। অগত্যা ঈশান বন্ধুর কথা মতো ব্যাগটা গোছাতে লাগলো। তারপর সন্ধ্যার মুখে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো সেই চেনা পরিচিত শহরে। পরদিন জবে জয়েন করলো, তাই সকালবেলায় কোনো বাসা খোঁজা হলো না। কয়েকটা দিন এমন করে কেটে গেল। কয়েকদিনের মাঝখানে বাসা জোগাড় করে ফেলেছে। সকালে না খেয়ে বের হয় এক প্রকার। দুপুরে ওই ছোটোখাটো হোটেল থেকে খেয়ে তারপর আবার চাকরিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। গায়ে গতরে খেটে যাকে বলে 1 মাস পেরিয়ে গেছে। এরই মাঝে কারোর সাথে দেখা হয়নি। ঈশান ভেবেছে কাজের মাধ্যমে অন্তত আর যাই হোক তাদের সাথে তো অন্তত দেখা হবে না, যাদের সাথে দেখা হলে সমস্যা হতে পারে, কিংবা এখান থেকে চলে যেতে হতে পারে, আর হাজারটা কথা শোনাবে। কথাগুলো ভেবেই অফিস থেকে বের হচ্ছিল ঈশান। এরই মাঝে রিক্সা আসলে ঈশান উঠে যাবার জন্য যখনই পা বাড়ালো, তখনই কেউ একজন পিছন থেকে ডাকলো। চেনা পরিচিত কণ্ঠস্বর শুনেই ঈশান দাঁড়িয়ে গেল। তারপর মনে হলো যে চেনা পরিচিত কেউ হলে তো কথা বলার চেষ্টা করবে, আর সেই পুরনো কথাগুলো আবারও খুঁজিয়ে তুলবে। ভেবেই রিক্সায় উঠে যেতে নিলেই আগন্তুক পিছন থেকে হাত টেনে ধরল। সাথে সাথে ছেলেটা দাঁড়িয়ে গেল। এবার না চাইতেও পিছনে ফিরে দেখলো আব্বু দাঁড়িয়ে আছে। আব্বুকে দেখে ঈশান কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, না না না, আপনি আমাকে যে মনে করেছেন আমি আসলে সে নই, আপনি ভুল করছেন। কেন খামোখা এরকম কথা বলছিস? আমরা কি তোকে চিনতে পারি না? তাছাড়া এই শহরে এসেছি যেদিন, তার কয়েকদিন পরে আমি তোর খোঁজ জানতে পেরেছি। তোর আম্মু অসুস্থ ছিল বলে আসতে পারেনি। বলেছে কি এবার অন্তত বাসায় ফিরে চল। তুই জানিস তুই চলে যাওয়ার পরে আমি তোকে কত খুঁজেছি। না না, আমি আপনাদের কাউকে চিনি না। আপনি কিসের কথা বলছেন সেটাও জানি না। কেন জেদ করে আব্বু আম্মুর উপর রাগ করে আছিস? তুষির কাছে সব কথা জানতে পারার পর থেকে কেঁদে কেটে কেটে তোর আম্মু প্রায় অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকেই কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। নিজেদের কর্মকাণ্ডের জন্য নিজেকে সবসময় দোষারোপ করে।
তোকে বিশ্বাস করতে পারলো না, এই কথাটাই সবসময় বলে। ঈশান চুপচাপ রইল। আব্বু হাজারটা কথা বলল, তারপরও ছেলেটা কোনো কথা বলল না। শেষ আব্বু ঈশানের সামনে হাত জোর করে বলতে আরম্ভ করলো, অন্তত আর যাই হোক মুখ ফিরিয়ে নিস না বাবা। তোর আম্মুর কখন কি হয়ে যায় বলা তো যায় না। বলছিলাম কি, একবার অন্তত চল আমার সাথে। আম্মু অসুস্থতার কথা শুনে বুকের ভিতরটা কেমন করে যেন কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে ঈশান বলতে লাগলো, ঠিক আছে আমি যাব, কিন্তু ওই বাড়িতে আমি থাকতে চাই না। আব্বু তাতেও রাজি হলো। ঈশান বাসায় আসলো। কতদিন পর যে এ বাসায় এসেছে তার হিসেব নেই। কতদিন আগে এই বাসা ছেড়ে চলে গেছিল। বাসার সামনে এসে দাঁড়িয়ে রইল। আব্বুর সাথে রিক্সা থেকে নেমে তারপর বাসার ভিতরে যাওয়ার জন্য বলতেই ঈশান কিছুটা হকচকিয়ে গেল। কেমন হাত পা কেঁপে উঠেছিল। এই বাসায় ঢুকলে হয়তো ওই মায়া ভরা মুখখানা দেখে আর অন্তত বেরোতে পারবে না। কথাগুলো ভেবেই কেমন চুপসে রইল ছেলেটা। আব্বুর হাত ধরে টেনে বাসার ভিতর নিয়ে আসলো। তারপর আব্বু আনতেই দেখলো আম্মু শুয়ে আছে। চোখ মুখ কেমন যেন শুকনো হয়ে গেছে। আম্মুকে এই অবস্থায় শুয়ে থাকতে দেখেই ঈশান তখন চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। এবার আব্বু গিয়ে আম্মুর পাশে বসে বলতে লাগলো, শাইলা দেখো, তোমার ছেলেকে নিয়ে আসছি, আজকে ওকে ধরে বেঁধে নিয়ে আসছি। আব্বুর এরকম কথাতে ঈশান আম্মুর দিকে আগের মতো করেই তাকিয়ে রইল। আম্মু ঈশানের কথা শুনে তাড়াহুড়ো করে উঠে বসলো আর উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, কোথায় কোথায় আমার ছেলে? কোথায় রেখে এসেছো ওকে? এবার আব্বু ঈশানের দিকে ইশারা করতেই ঈশানের দিকে তাকিয়ে আম্মু কেঁদে ফেলল। ঈশান আরেক মুহূর্ত দেরি করলো না। আম্মুর সামনাসামনি গিয়ে বসতে আম্মু ঈশানের মুখের দুপাশে হাত দিয়ে সারা মুখে কিছুক্ষণ চুমু দিল। তারপর একটা সময় ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগলো, রাগ করে কোথায় চলে গিয়েছিলে আব্বু? তুই জানিস আমরা তোকে কত খুঁজেছি। তুই একটাবার কেন আমার কথা ভাবলি না? আমি তোকে ছাড়া কি করে থাকবো? একটা বার কেন বোঝার চেষ্টা করলি না? তুই কাজটা করিসনি আমার তখনই মনে হয়েছিল। আমি তো সবাইকে বারবার বারণ করা সত্ত্বেও। ওসব কথা থাক আম্মু, শুয়ের এই অবস্থা করেছে কেন? আব্বুর কাছে শুনলাম তুমি নাকি খুবই অসুস্থ। কি করে বলো তো? তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, তাহলে ভালো কি করে থাকি বল? আমাকে রেখে কোথায় গিয়েছিলি? আমি কিছুতেই মনোযোগ দিতে পারি না। তুই আমার কাছে না থাকলে কি করে আমি ভালো থাকি বল? চলে যেতে তো তোমরাই বাধ্য করেছিলে, আবার আমাকে ছাড়া ভালো থাকবে না সেটা বোঝো কেন? আমি ছাড়া অনেক মানুষই আছে। তাছাড়া সেদিন তো বিশ্বাস করেছিলে। আমি তো 1000 বার বলার পরও আমার কথা শোনোনি। ভুল করেছিলাম, তার জন্য এত দূরে চলে যাবি? কোথায় ছিলি এতদিন? তুই জানিস তোকে আমি কত খুঁজেছি। তোর জন্য কান্না করি, দেখ আমার কি অবস্থা। তুই আর কয়েকদিন পর আসলে হয়তো আমি। আম্মু কথাটা বলার আগেই ঈশান আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আর বলতে লাগলো, উল্টাপাল্টা কথা বলো না তো। দেখো আমি চলে আসি, আর ছেড়ে কোথাও যাব না। মা ছেলের এরকম আবেগের মুহূর্ত দেখে বাবাও চোখের পানি ফেলতে লাগলো। ঈশান ভেবেছিল যে আম্মুর সাথে দেখা করে চলে যাবে, কিন্তু আম্মুর এই অবস্থা দেখার পর বুকের ভিতরটা কেঁপে উঠেছে। যাওয়ার কথা দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। উল্টো নিজেই বলে ফেলল যে এখান থেকে কোথাও যাচ্ছে না। অনেকক্ষণ কান্নাকাটির পর আম্মু সারা মুখে হাত বোলালো আর বলল, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না নাকি? ঈশান একটু হাসার চেষ্টা করলো। আব্বু এবার বলতে লাগলো, ছেলে চলে আসছে, এবার আদর যত্ন করো। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে আর কোথাও যেতে দেব না। আমার কাছ থেকে ওকে আমি কখনো দূরে যেতে দেব না। সব সময় ওকে আমার কাছেই রেখে দেব। আরও কিছুক্ষণ কথা বলে ঈশান রুমে আসলো। আম্মু তো ঈশান আসার পর থেকেই কি রান্না করবে কি খাওয়াবে ঈশান বারণ করলো পাগলামি না করতে। রুমে এসে কোনো রকমে ফ্রেশ হয়ে তারপর ডাইনিংয়ে আসতেই দেখলো আম্মু এক গাদা খাবার নিয়ে বসে আছে। ঈশান গিয়ে বসতেই আম্মু খাবার বেড়ে দিল, কোনো রকমে খেলো। রাতে আম্মুর কোলের মধ্যে অনেকক্ষণ শুয়ে রইল। আম্মু যেন এখন ওকে দেখে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ঈশান আর ওদের কথা জিজ্ঞেস করলো না।
আব্বু এসব বিষয় নিয়ে বলার চেষ্টা করলেও আম্মু বারণ করে দিল। রাতে শুয়ে শুয়ে ভাবছে জবটা ছেড়ে দিবে নাকি করবে। আবার পরক্ষণে মনে হচ্ছে যে এত কষ্টের পর পেয়েছে, তাহলে ছাড়বে কেন? তাছাড়া আব্বুর বিজনেসে বসার মতো ইচ্ছেটাই মরে গেছে। ভেবেছিল লেখাপড়াটা শেষ করে আব্বুর বিজনেসে বসবে, আর আম্মু বারবার খালি বিয়ের কথা বলতো। তাই ঈশানও ভেবেছিল যে বিজনেসে বসেই কয়েকদিনের মধ্যে আব্বু আম্মুর পছন্দে বিয়ে করে নেবে। নিজে পছন্দ করলে সেটা হবার মতো ছিল না, আর এখন তো কাউকে বিশ্বাসই করতে পারে না। পরদিন যখন অফিসে যেতে নিবে তখনই আম্মু বলতে লাগলো, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? একটা জব করি তাই অফিসে যাচ্ছি। কোথাও যেতে হবে না, বাসা থেকে কোথাও যাবে না। জব করার ইচ্ছে থাকলে আমাদের অফিসে যাবে, না হলে যেতে হবে না। আমার কাছেই থাকবে তুমি। সেটা বলে কি হয় আম্মু? আমি ম্যাচিউর একটা ছেলে, আর জবটা অনেক কষ্ট করে পেয়েছিলাম। এত স্ট্রাগল করার পর জবটা পেয়ে এখন ছেড়ে দেব? কি এমন জব করো যেটা ছাড়তে পারবে না আমি থাকতে? ওইটা আমার পরিচয় নয়। আমার কাজের মাধ্যমে পরিচয় তৈরি করে নিয়ে নিতে চাই, আর চাইছি না কারোর ওপর নির্ভরশীল হতে। বিশ্বাস জিনিসটা আমার অনেক আগেই উঠে গেছে। ঈশানের কথাতে আপু বুঝতে পারল ওনার বলা সেদিনের কথাগুলো ঈশান মনে রেখে দিয়েছে বলে ঈশান বেরিয়ে গেল। এমন করে সপ্তাহখানেক কাটলো। ছুটির দিন ঈশান ঘুম থেকে উঠলো একটু লেট করে। ফ্রেশ হয়ে নিচে আসলো নাস্তা করার জন্য। আম্মু কারোর সাথে বসে কথা বলছে। ঈশান নিচে এসে আম্মুকে উদ্দেশ্য করে বলল, নাস্তা দাও আম্মু, খেয়ে একটু বেরোবো ভাবছি। ঈশান কথাটা বলেই ডাইনিং টেবিলের দিকে যেতে গেলেই হঠাৎ পা দুটো থেমে গেল, কারণ কয়েক সেকেন্ডের মধ্যে কেউ এসে যেন ওর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। এমন কোনো কাণ্ড ঘটাতে ছেলেটা হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ পিছন থেকে কেউ একজন ওকে এমন করে জ্যাপটে জড়িয়ে ধরেছে যেটা ও কল্পনাও করেনি। বোঝার চেষ্টা করলো কে ওকে জড়িয়ে ধরেছে। যে জড়িয়ে ধরেছে সে যে একটা মেয়ে এটুকু বুঝতে পারছে। ঈশান বুঝতে পেরে মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিল। কে হতে পারে দেখার জন্য পিছন ফিরলে খেয়াল করলো তুষি আপু। মেয়েটাকে দেখে ঈশানের সব কিছু মনে পড়ে গেল। ছেলেটা কয়েক পা পিছিয়ে যেতেই মেয়েটা এগিয়ে আসতে গেলে ঈশান ওর দিকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনাকে না বলেছি আপনি আমার সামনে আসবেন না, আর না আমি আপনার সাথে দেখা করব। আমি শহরে আসি এর মাঝেই আমার খোঁজখবর নিয়ে এসেছেন। আমার কাছে একদম আমার সাথে দেখা করার কিংবা কথা বলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এখান থেকে আমাকে আবারও চলে যেতে হবে। এসব কি বলছিস আব্বু? মেয়েটা তোর জন্য কত কান্নাকাটি করে তুই জানিস? ওই তুই এসে আমাদের সবটা বলেছে, সবাইকে ও বলেছে। যারা যারা সেদিন পার্টিতে উপস্থিত ছিল সবাইকে ও বিষয়টা জানিয়েছে, এমনকি প্রমাণ দেখিয়েছে। আর তুই কি না ওকে এমন করে ভুল বুঝছিস? ওই তো সেদিন এসে আমাদের কাছে কান্না করে বলল তুই সেদিন ওরকম কাজ করিসনি। তো এখন কি করতে বলো? ওনার কাছে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলো। যেটা হয়েছে ভালো হয়েছে, এগুলো জানানোর কোনো দরকার ছিল না। দেখেন আপু, আমি আপনার সাথে কিংবা আপনার পরিবারের সাথে কোনো কথা বলতে চাইছি না। আপনারা অন্তত আর যাই হোক আমাদের সাথে যোগাযোগ করবেন না, আর রাখবেনও না। ঈশান বিশ্বাস করো, আমি তোমার সাথে ওর জন্য কথা বলতে আসিনি। আমি অন্য বিষয়ে কথা বলতে এসেছি। আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে কথাগুলো অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে কি হয়ে গেল। আমি ভেবেছিলাম ওই অনুষ্ঠানে কয়েকদিন পরে তোমাকে কথাগুলো বলবো। আমি নিজেকে তৈরি করে নিয়েছিলাম, কিন্তু এমন করে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আর আর আমি তোমাকে হারিয়ে ফেলবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আপনি আমাকে হারিয়ে ফেলেন মানে? দেখেন, আমি না আপনার বয়ফ্রেন্ড আর না আপনার স্বামী যে আপনি আমাকে হারিয়ে ফেলবেন। এসব কথা অন্য কোথাও গিয়ে বলবেন। আমার এসব কথা শুনতে ইচ্ছে করছে না। আম্মু, ওনাকে চলে যেতে বলো। আর আর হ্যাঁ, উনি যদি আসেন সেটা তোমার সাথে দেখা করার জন্য। তোমার বোনের মেয়ে যেন তোমার সাথেই দেখা করে, আর আমার সাথে যেন দেখা করার কিংবা কথা বলার কোনো চেষ্টাও না করে। তাহলে কিন্তু আমি ভুলে যাব যে উনি একটা মেয়ে। ঈশান, আমি এমন কিছু চাইনি। আর না, আমি সবাইকে বলেছিলাম যে তুমি এরকম কিছু করেছো। যদি এত কিছুর পরও তুমি ভুল বুঝো, তাহলে আমি কি করে তোমাকে বোঝাবো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। ঈশান এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল।
কারণ মেয়েটা এসব কি বলছে, ওকে নাকি ভালোবাসে। ভালোবাসার কথা শোনার সাথে সাথে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ বাদে ও হেসে উঠল, তারপর বলল, সেদিন ইজ্জত বাঁচিয়েছিলাম তো, তাই কৃতজ্ঞতা স্বরূপ এখন ভালোবাসা দেখাতে আসেন। দেখেন আপু, আপনার সাথে বিন্দু মাত্র কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, তাই দয়া করে এখান থেকে চলে যান। আর যদি থাকতে হয় আমার আশেপাশেও আসবেন না, কারণ আপনার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছেই আমার নেই। আমাকে তাড়িয়ে দিয়ে কি তুমি তুমি ভালো থাকতে পারবে ঈশান? তুমি আমাকে কখনো ভালোবাসোনি। আমার থেকে দূরে গিয়ে তুমি ভালো থাকবে, সেটা আমার চোখের দিকে তাকিয়ে বলো। তাহলে আমি সত্যি তোমার কাছ থেকে অনেক বেশি দূরে চলে যাব। যেখানে আপনার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছেই আমার নেই, সেখানে আপনার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে যাব কেন? দেখুন আপু, আপনার সাথে কোনো সিনক্রেট আমি মোটেও করতে চাইছি না। আপনি আমার আম্মুর বোনের মেয়ে, আর সেটাই থাকেন। অন্য কিছু হওয়ার চেষ্টা করবেন না। আবেগের বশে এসব উল্টাপাল্টা কথা বলে আমাকে ভোলাতে পারবেন না। অন্তত আর যাই হোক, আমি এসব পাদে পা দিচ্ছি না, কারণ আমি আপনাদেরকে খুব ভালো করেই চিনি। আপনি যেটা করেছেন তারপর সবাই আমাকে ভুল বুঝেছে। এইটা ঠিক যে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু কিন্তু আপনিও ভুল করেছেন। এমন কারোর সাথে বন্ধুত্ব করেছেন যে আপনাকে সম্মান তো করতেই জানে না, উল্টো এমন একটা কাজ করেছে যার জন্য আপনার সম্মানটা ডুবতে বসেছিল। আর সেখানে আমি তো আপনাকে বাঁচাতে গিয়ে তারপর এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লাম। সব কিছুর জন্য কি তুমি আমাকে দোষী মনে করছো ঈশান? ঠিক আছে, ধরলাম আমি দায়ী আছি। আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসতে, এর জন্য কি ভুলে যেতে পারবে? তুমি খুব ভালো করে জানতে যে তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো আর কতটুকু চাও, কিন্তু জুনিয়র বলে সেটা বলতে পারতে না। ভালোবাসা একটা বার অন্তত বলো ভালোবাসো, আর না বাসলে চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না। দেখেন, আপনার সাথে কথা বলার আমার ইচ্ছে নেই, ইভেন আপনার পরিবারের সাথে তো আরোই না। আম্মু, তুমি ওনাকে চলে যেতে বলো। দেখো উনি কি সব আজে বাজে কথা বলছে। কেন রে আব্বু? ও তো ঠিকই বলছি। তুষিকে আমার আগে থেকেই পছন্দ ছিল। মাঝখান থেকে এরকম একটা ঘটনা না ঘটলে আমি অনেক আগেই ওর সাথে তোর বিয়ের কথাটা বলতাম। আমি ভেবেছিলাম আপুর সাথে এই বিষয়ে কথা বলবো, কিন্তু এর মাঝখানে এত কিছু হয়ে গেল, তাই আর কিছু বলা হয়ে ওঠেনি। তুই প্লিজ রাগ করিস না, আমার কথাটা অন্তত তো শোন। আম্মু, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এসব কোনোভাবেই সম্ভব না। ওনার পরিবারের সাথে আমি না কোনো কথা বলতে চাইছি, আর না ওনাকে ভালোবাসার মতো ভুল আমি করতে চাইছি। দয়া করে এসব কথা আমাকে অন্তত আর যাই হোক বলো না। আমি মানতে পারবো না উনি এরকম কথা বলছে। ঈশান, বাচ্চা তুমি হতে পারো, কিন্তু আমি না। আমি তোমাকে ভালোবাসি, তাই আবেগের বশে কোনো কথাই বলছি না। তুমি একবারও স্বীকার করবে না যে তুমি আমাকে পছন্দ করতে? না করতাম না। যদি বলি না করতাম না, তাহলে কি করবেন? কিছু করার নেই আপনার, যান এখান থেকে। আর যদি আসতে হয় আম্মুর সাথে কথা বলতে আসবেন, আমার সাথে এ বিষয়ে কিংবা অন্য কোনো বিষয়ে কথা বলবেন না। আমি অন্তত আপনার সাথে আর যাই হোক কথা বলতে চাইছি না। তুষি ঈশানের কাছে আসতে গেলে ঈশান ওকে আবারও থামিয়ে দিল। তারপর সেখান থেকে রুমের দিকে চলে গেল। মেয়েটা সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। কে জানে আম্মুকে কি বোঝালো, কিন্তু ঈশান রুমে এসে দরজা আটকে দিল। এমন করেই যেন মেয়েটা ঈশানের জীবনটা বিষিয়ে তুলল। গত 15 দিনের মেয়েটা যে পরিমাণে পাগলামি করেছে, তাতে ঈশানের দ্বারা ভাবতে শুরু করেছে যে এই মেয়েটা হয়তো ওকে সত্যিই ভালোবাসে। আবার পরক্ষণে যখন মনে হয়েছে যে যদি জানতে পারে তাহলে ঈশানের উপর দোষ দেবে, আবারও কোনো না কোনো কারণে। কথাগুলো ভেবে ঈশান সিদ্ধান্ত নেয় এই বিষয়টা নিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলবে, কারণ আজ বাদে কাল যদি এরকম কিছু হয় তাহলে আবার ওকে জেলে যেতে হবে। সবার তোপের মুখে পড়তে হবে না তার কোনো গ্যারান্টি নেই। রাতে খাওয়া দাওয়ার পর আব্বু আম্মুকে ঈশান বলল, আব্বু আম্মু, তোমরা কি চাও আমি তোমাদের সাথে থাকি, নাকি আবারও চাইছো কোনো ভুল বোঝাবুঝি হোক, কোনো কারণবশত আবারও জেলে যেতে হোক? এরকম কথা কেন বলছিস আব্বু? তুই আমাদের একমাত্র ছেলে, তুই। আমরা কখনো তোকে ভুল বুঝবো না। ওই সব বিষয় নিয়ে যেতে যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে বলো, তারপরও আমরা আর ওসব কথা তুলব না। তুই এমন করে বলছিস কেন? এমন করে বলবে না তো কেমন করে বলবে? গত কয়েকটা দিন যাবৎ তোমার বোনের মেয়ে ভালোবাসার নামে যেসব শুরু করেছে, এসব কার্যকলাপে আমার তো এখানে থাকাটাই দায়ী হয়ে যাবে।
তার উপর তোমার বোন কিংবা তার জামাই যদি জানতে পারে তাহলে তার কথাই নেই। আমাকে আবারও সবার সামনে ছোট করতে দুবার ভাবে না। একটাবার কি ভেবে দেখেছো যে আমাকে আবারও এই তোমাদেরকে ছাড়তে হতে পারে? তুমি কি বলতে চাইছো? এরকম কিছু কেন হবে? তোমাদের অজানা তো কিছুই নয়। যদি জানতে ইচ্ছে হয় তাহলে আম্মুর থেকে জেনে নাও তার বোনের মেয়ে প্রতিদিন বাসায় এসে কি পরিমাণ পাগলামি করে। আমি অফিসে গিয়ে কিংবা বাইরে গিয়ে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। বন্ধুদের সাথে দেখা করে বাসায়ও থাকতে পারছি না। ওই ওই মেয়েটা প্রতিনিয়ত আমার সাথে যা করছে আর কি বলবো, রীতিমতো ভালোবাসার কথা বলে টর্চার করছে। আমি সেদিন বলে এসেছি আমি ওই মানুষগুলোকে কখনো ক্ষমা করব না, না কখনো ওদের মুখ দেখব। যারা আমার লাইফ থেকে পুরো 7টা মাস কেড়ে নিয়েছে, আমার হাসি খুশি জীবনটাকে বিষিয়ে দিয়েছে, তাদেরকে আমি মাফ করব? জীবনেও না। আর তাদের মেয়ের সাথে এসব চিন্তা ভাবনা করা তো আমার পক্ষে মোটেও ঠিক না। আমি কখনোই ওকে নিজের কাছে মানতে পারবো না। তোমরা ওকে বারণ করে দেবে এই বাড়িতে যেন না আসে, আর আসলেও যেন আমার সাথে কথা বলতে না আসে। তাহলে কিন্তু আমি কি করবো আমি সেটা নিজেও জানি না। উনি আমার সিনিয়র, ওই জন্য আমি ওনাকে সম্মান দেই, কিন্তু সম্মান পাওয়ার যোগ্য উনি নয়, সেটা উনি বারবার আমাকে বুঝিয়ে দিচ্ছে। ঈশানের কথাতে আব্বু আম্মু বুঝতে পারলো সেদিনের ওই ঘটনা নিয়ে ঈশান এখনও রেগে আছে। তার মেয়েটার সাথে কথা বলতে চাইছে না। গত 15টা দিন যাবৎ মেয়েটা শুধু ঈশানের পায়ে ধরেছে একটু কথা বলার জন্য, একটু ওর সাথে ঠান্ডা মাথায় বসার জন্য। অনেক চেষ্টা করেছে, কিন্তু ঈশান চায় না ওই মেয়েটার সাথে আর কথা বলতে। তাতে ওর আব্বু আম্মু জানতে পারলে ঈশানের কী অবস্থা হবে। ছেলেটা শুধু এই নেগেটিভ চিন্তাটাই করেছে। গত কয়েকদিন যাবৎ মেয়েটা রাতে ঘুমোয় না, খাওয়া দাওয়া পর্যন্ত করে না। ওর আব্বু আম্মুকে ও বলে দিয়েছে যদি কখনো কাউকে বিয়ে করে কিংবা কারোর সাথে সম্পর্ক হয় তাহলে ঈশানকেই করবে। সেদিনের ওই ঘটনার আগে থেকে তুষি ঈশানকে পছন্দ করত, কিন্তু সেটা কখনো বলা হয়ে ওঠেনি। আর গত 7 মাসে তো বলার মতো কোনো পরিস্থিতিই ছিল না। সেজন্যই তুষি অনেক বেশি কষ্টে ভুগেছে। একটু একটু করে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। তুষি ভাবে ওর জন্যই ঈশানের সাথে এমন কিছু হয়েছে, তাই প্রতিনিয়ত ছেলেটার কাছে আসে। আব্বু আম্মুকে যেমন খুশি বোঝাতে পারছে না, তার থেকে বেশি কষ্ট হয়েছে ঈশান ওকে বুঝতে চাইছে না। যে ছেলেটা ওকে তুমি ছাড়া কথা বলতো না, সে এখন আপনি ছাড়া কথা বলে না, আর ওর দিকে তাকিয়েও কথা বলে না। যে ছেলেটাকে না দেখলে তুষির ভালোই লাগতো না, সেই ছেলেটা কিনা ওকে এখন ইগনোর করে। কথাগুলো ভেবেই বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। তুষি ঈশানের বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিল, তখন আম্মু ওকে বলতে লাগলো, মামুনি কোথায় যাচ্ছ তুমি? আমি টিউশনের কাছে যাচ্ছিলাম, তাছাড়াও তো এগুলো কি এখন বাদ দেওয়া যায় না? ঈশান তোমার সাথে কথা বলতে চাইছে না। কয়েকদিন যাবত তো দেখছি যে এদিক ওদিক দৌড়াচ্ছে। কেন এবার এরকম পাগলামি করছো? ও তো চায় না তোমাকে, তাহলে তুমি কেন ওর জন্য এত পাগলামি করছো? তোমরা যে অন্যায় করেছো তার জন্য ও আমার সাথে এরকম করছে। একবার কি ভেবে দেখতে পারোনি তোমরা যে অন্যায় করেছো, তারপরে ওরা আমার সাথে এরকম করাটা অস্বাভাবিক কিছু নয়? তোমাদের অন্যায়ের ফল আমি ভোগ করছি, এটা তো আমার জন্য হবারই ছিল। মা আর বাবা মিলে মেয়ের জন্য যে কঠোর পরিশ্রম করেছো তার ফল তো আমাকে ভোগ করতেই হবে। আজ নয়তো কাল ঈশানুর ভালোবাসাটা প্রকাশ করবেই। কিন্তু আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে তোমরা একটাবার গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টাও করলে না। যদি তোমরা অন্তত একটাবারের জন্য ওর সাথে গিয়ে কথা বলতে, ওকে বোঝানোর চেষ্টাও করতে, তোমাদের সাথেও কথা বলতো। কিন্তু তোমরা নিজেদের ইগো ধরে রেখেছো, নিজেদের অহংকারের কারণে ওর সামনে গিয়ে দাঁড়াতেও পারছো না। অন্যায় করেছো সেটা স্বীকারও করতে চাইছো না। আমি তোমাদের বিহেভ থেকে না অনেক বেশি অবাক হচ্ছি আম্মু। তুষি আর কোনো কথা বলতে পারলো না। তুষি বসা থেকে বেরিয়ে গেল। মেয়েটা ঈশানের বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে ওকে দেখে বেশ খানিকটা ভরকে গেল। কারণ ঈশান যে পরিমাণে রেগে গত রাতে কথা বলেছিল, তাতে হয়তো আজকে ঈশানের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করলেও আরও রেগে যাবে ছেলেটা। খালামণি কি হয়েছে? এরকম শুকনো লাগছে কেন তোমার মুখটা? না মানে আসলে বলছিলাম কি তুষি, কি বলবি সেটা তো বলো। ওরকম আমতা আমতা করার কি আছে? 2 দিন পরেই তুমি আমার শাশুড়ি হবে, তাহলে এত আমতা আমতা করে কি আছে বলো খালামণি। তুষি ভেবেছিল যে খালামণি হাসবে, কিন্তু হাসলো না। আম্মু কি করে বলবে মেয়েটাকে ঈশানের কাছে না যাওয়ার জন্য?
মেয়েটার এরকম অসহায় কণ্ঠ, তার উপর এরকম শুকনো চেহারাটা গত কয়েকদিন যাবৎ দেখে আম্মু ওকে তেমন কিছু বলতেও পারে না। তুষি যখনই রুমের দিকে যেতে নিবে তখনই আম্মু ওকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, বলছিলাম কি মামনি, ঈশানের কাছে না গেলে হয় না? তাছাড়া যদি ওর কাছে গিয়ে কথা বলার চেষ্টা করো তাহলে তো আবার রেগে যাবে আর তুমি আবারও কান্নাকাটি করবে। তাই বলছিলাম কি, তার মানে প্লিজ আমাকে বারণ করো না। তোমার ছেলে আমার উপরে রাগ করে আছে। আমার আব্বু আম্মু ওর সাথে যা করেছে তাতে রাগ করাটাই স্বাভাবিক। ঈশান আমার সাথে যা ইচ্ছে করুক, তার জন্য আমি প্রস্তুত আছি। ও আমাকে মারুক বকুক, যা ইচ্ছে তাই করুক, দিন শেষে ও আমাকে ভালোবাসে। অন্য কোথাও আব্বু আম্মু জোর করে আমার বিয়েটা দিলে আমি সেখানে সুখী হতে পারবো না। তোমাদের ছেলে আমাকে ভালোবাসে, রাগ অভিমানের কারণে সে আমাকে ভালোবাসে সেটা প্রকাশ করতে চাইছে না। আমি চাইছি সেই অভিমানের পর্দাটা সরিয়ে দিয়ে ওর ভালোবাসাটা আবার আবার সামনে আনতে। কিন্তু মামনি, ঈশান তো বেজায় পরিমাণে রেগে আছে, তার উপর তোমার সাথে কথা বলতে চাইছে না, রেগে আছে। কয়েকটা দিন যাক, আমি ওকে একটু বুঝিয়ে তারপর না হয় আব্বু আম্মুকে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলাবো। খালামণি, তুমি আমাকে আটকেও না তো। আজ বাদে কাল ঈশানের রাগটা শেষ হয়ে যাবে। ও যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি পায় তাহলে যত পারুক ও আমাকে কষ্ট দিক। তারপরে রাগটা শেষ হলে ঈশান ভালোবেসে আমাকে আগলে নেবে। দেখবি ওর ভালোবাসা আমিও সবটা ভুলে যাব। তুষি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আম্মুর কথাকে উপেক্ষা করে ঈশানের রুমের সামনে আসলো। এসে দেখে রুমের দরজা খোলা, হয়তো ছেলেটা ঘুম থেকে উঠেছে। তুষি এবার রুমের ভিতর আসলো। পুরো রুমে খুঁজে যখন ওকে পেল না তখন ব্যালকনির দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখলো যে ঈশান বাহিরের দিকে তাকিয়ে আছে। ছেলেটা খালি গায়ে দাঁড়িয়ে আছে। তুষি একটা দুষ্টু হাসি দিল, কারণ খালি গায়ে ওর এই বুকের দিকে তাকালে নিজেরই লজ্জা লাগে, আবার পরক্ষণে মনে হয় ওই বুকটা তো ওরই। কথাগুলো ভেবেই তুষি ঈশানের পিছনে গিয়ে দাঁড়ালো আর ভাবলো, সোনা পাখি, তুমি আমার উপরে এখনো রাগ করে আছো তাই না? আমাকে একটা সুযোগ দাও, আমি ঠিক তোমার রাগ ভাঙিয়ে দেবো। আমার উপরে রাগ করে থেকো না। তুমি না আমাকে ভালোবাসো, ভালোবেসে আমাকে নিজের কাছে পেতে চাও না? তুষি কথাগুলো ঈশানের পিছনে দাঁড়িয়ে ভাবছিল। পরক্ষণেই মেয়েটার উপস্থিতি টের পেয়ে ঈশান পিছনে ফিরল। তারপর যখন মেয়েটা ওর এতটা কাছে দেখলো তখন ঈশান ওকে সরিয়ে দিল। তুষি আবারও ঈশানের মুখোমুখি হতেই মেয়েটা ঈশানের গলাটা জড়িয়ে ধরল। ওর কাছাকাছি আসার চেষ্টা করলে ঈশান জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই হুটহাট করে তুষি ঈশানের শার্টের কলারটা আঁকড়ে ধরল। তারপর যখনই ও ঠোঁটে কিস করতে যাবে তখন ঈশান নিজের মুখটা হাত দিয়ে ঢেকে ফেলল। সাথে সাথে মেয়েটা বিরক্তিমাখা কণ্ঠে বলতে লাগলো, আর কতদিন আমাকে এমন করে দূরে সরিয়ে রাখবে বলো তো? আমাকে দূরে সরিয়ে রেখে কি তুমি ভালো থাকতে পারবে জান? নাকি আমাকে কষ্ট দিলে তোমার হবে? একটাবার আমাকে বলো সোনা পাখি। দেখেন আপু, আমি সকাল সকালে আপনার সাথে কোনো সিনক্রেট করতে চাইছি না, না আপনার সাথে কোনো কথা কাটাকাটি করতে চাইছি। দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন, আর আপনিও এখান থেকে যান। আমার সাথে রোজ রোজ এরকম কথা বলার চেষ্টা করবেন না। জানেনই যে আমি আপনাকে সহ্য করতে পারি না। তাছাড়া আপনি যে সম্পর্কের কথা বলেন আমি চাইছি না সে সম্পর্কটা হোক। এটা আপনার আব্বু আম্মুও মানবে না, আর না আমি মানতে পারবো। আমি চাইছি না রোজ রোজ আপনার সাথে কোনো ঝামেলা করতে। দয়া করে এখান থেকে যান। আমি একটা মেয়ে মানুষের সাথে কখনো সিনক্রেট করতে চাই না। তারপর আপনি আবার আমার খালাতো বোন ছিলেন। কেন এখন নেই? কিন্তু আমি তোমার বউ হতে পারি। তুমি সেই সুযোগটা আমাকে দিচ্ছ না। আমি ওরকম কিছু চাইছি না, কারণ আমি কারোর সুযোগ নিতে চাই না। তাছাড়া না আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার আছে। এখান থেকে চলে যান। তুষি আবারও জোর করে ঈশানের কাছে আসার চেষ্টা করলে ছেলেটার প্রচুর পরিমাণে রাগ হলো। ঈশানের কাছাকাছি আসতেই তুষি স্পর্শ করতে চাইল, কিন্তু ঈশান এরকম কিছু চায় না। তুষি আবারও ওর কাছে আসার চেষ্টা করতেই ঈশান এবার জোর করে ওকে দেয়ালের সাথে আটকে ধরল, আর দুহাত দেয়ালের সাথে চেপে ধরতেই এই মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। হাতটা এসে এত জোরে চেপে ধরেছে যে ওর হাতে থাকা চুড়িগুলো ভাঙতে শুরু করেছে। ঈশান রাগী চোখে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটার চোখ জোড়া কুঁচকে নিল। তারপর ঈশান ওর মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, এই হচ্ছে আপনার ভালোবাসা? এই সামান্য কথাটুকু সহ্য করতে পারেন না, আবার আপনি বলছেন আমাকে ভালোবাসেন।
এখান থেকে যান। আর সেদিনের ওই ঘটনা সত্যি যদি না করতে চান তাহলে আর ভুলেও আমার সামনে আসবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। ঈশান তুষিকে ছেড়ে দিয়ে সেখান থেকে রুমে চলে আসলো। তারপর বেরিয়ে নিচে আসলো, সাথে পিছনে পিছনে মেয়েটাও আসলো। ঈশান ডাইনিং রুমে এসে আম্মুকে খুঁজতে লাগলো। এরই মাঝে আম্মু এসে ঈশানকে এরকম রাগী অবস্থায় দেখে ওর সামনে দাঁড়াতেই তুষি এদিকে ওদিকে কিছু একটা খুঁজতে লাগলো। যখনই মেয়েটা ডাইনিং রুমের টেবিলের উপর একটা ফল কাটার ছুরি দেখলো, দ্রুত গিয়ে সেটা হাতে এনে এবার ঈশানের দিকে এগিয়ে দিল আর বলতে লাগলো, হয় আজকে ভালোবাসো সেটা প্রকাশ করবে, আমাকে বিয়ে করবে, না হলে আমি এখান থেকে যাব না। এখান থেকে যদি কেউ যায় তাহলে আমার লাশটাই বেরোবে। আর আমি ভেবেছিলাম তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলবো, কিন্তু তুমি ঠান্ডা মাথায় কথা বলা ছেড়েই নাও। তোমাকে যতবার চেষ্টা করলাম বোঝানো, তুমি বোঝার চেষ্টাই করলে না। হয় তুমি আমাকে শেষ করে দিবে, আর না হলে ভালোবেসে বুকে টেনে নেবে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ব্যাস, আজকেই সব কিছু শেষ হয়ে যাবে। আমি ভেবেছিলাম তোমাকে সময় দিব, কিন্তু না, কাছে আসার জন্য আমাকে আজকেই তোমাকে বিয়ে করতে হবে। হয় তুমি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করবে, আগলে নিবে, না হলে আজকে এখানে আমার লাশটা পড়ে থাকবে, বলে রাখলাম। আম্মু, তোমার বোনের মেয়ে কি সব বলছে, ওনাকে থামাও আর এখান থেকে যেতে বলো। আমি রেগে যাচ্ছি, আমি কিন্তু ওনার গায়ে হাত তুলতে দুবার ভাববো না। উনি আমাকে রাগিয়ে দিচ্ছে, তাই দয়া করে এখান থেকে যেতে বলো, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান, আমি খারাপটাই চাইছি। তুমি দরকার পড়লে আমাকে মারো, বকো, যা ইচ্ছে তাই করো, তারপরে এরকম রাগ দেখিয়ে কথা না বলে চুপচাপ বিয়ে করে নেবে। আমি পারছি না তোমার এই অবহেলাটা সহ্য করতে। আমি চাইছি না তোমার থেকে দূরে থাকতে। আমাকে রাগিয়ে দিচ্ছ। তোমাকে আমি বারবার বলছি আমাকে একটাবার বোঝার জন্য, একটা সুযোগ দিতে, কিন্তু তুমি আমাকে সেই সুযোগটাই দিতে চাইছো না। ঈশান কিছু বলতে যাবে তার আগেই তুষি হাতের উপর ছুরিটা ধরল আর সজোরে একটা টান দিতেই একটা ফিনকি দিয়ে সেখান থেকে রক্ত বের হলো। ঈশান এবার মেয়েটার কাছে গিয়ে তারপর সজোরে কষিয়ে গালে একটা থাপ্পড় মারল। সাথে সাথে মেয়েটার হাত থেকে ছুরিটা পড়ে গেল। ফুপিয়ে উঠল মেয়েটা আর ঈশানকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার তোমাকে চাই, আমার অন্য কিচ্ছু চাই না। আমাকে দূরে সরিয়ে দিও না, পারছি না তোমার থেকে দূরে থাকতে। ঈশানের এক নিমেষে বুকের ভিতরটা যেন কেঁপে উঠেছিল। ও কি করবে ভাবতে পারছিল না, তাই মেয়েটাকে থাপ্পড় মেরে অন্তত শান্ত করলো। কি করবে কিছু বুঝতে পারল না। তারপরও বাঁ হাতে তুষির মাথাটা বুকের সাথে চেপে ধরল। মেয়েটা নিমেষের মাঝে চুপচাপ হয়ে গেল। তুষি ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। এবার আম্মু ওদের বেশ কিছুক্ষণ বোঝালো, তারপর গিয়ে আব্বুকে কল করলো। কিছুক্ষণের মধ্যে তুষির আব্বু আম্মু কল করে বাসায় ডেকে নিল। ঈশানকে এখনও মেয়েটা জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু এখন মেয়েটা সোফায় বসে আছে। তুষির আব্বু আম্মু এসে দেখলো মেয়ের হাত কাটা। ঈশান ওর হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। আব্বু আম্মুকে দেখে তুষি এবার ঈশানকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল, তোমরা যদি আমাকে ঈশানের থেকে আলাদা করার চেষ্টা করো তাহলে আজকে এখান থেকে সত্যি আমার লাশ যাবে। যদি আমাকে একটু বিন্দু পরিমাণে ভালোবেসে থাকো তাহলে কখনোই আমাদের আলাদা করার চেষ্টা করবে না। আর হ্যাঁ, আজকে আমি যদি এখান থেকে যাই সেটা ঈশানের বউ হিসেবে, আর না হলে এখান থেকে বের হলে সত্যি সত্যি আমি আর বাঁচতে চাই না। তোমরা যদি আমাকে ওর থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করো না তাহলে কিন্তু আমি সত্যি। ঈশানের বুকের ভিতরটা আবারও কেঁপে উঠল। মেয়েটাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজন। একটু বাদেই ঈশান তুষিকে ছাড়িয়ে নিল। তারপর মুখের দুপাশে হাত রেখে চোখের পানি মুছে দিতেই আব্বু ছেলের কাঁধের উপর হাত রাখলো আর বলতে লাগলো, এখন অন্তত মেয়েটার সাথে রাগ করে থেকো না। এবারের মতো ওকে মাফ করে দাও। এই শেষবারের মতো সবটা বানিয়ে নেওয়ার চেষ্টা করো। এখন তো বুঝতে পেরেছো যে মেয়েটা তোমাকে কতটুকু ভালোবাসে। আমি কাজী ডেকেছি, বিয়েটা করে নাও, না হলে মেয়েটা উল্টাপাল্টা কিছু একটা করে বসবে, তখন কিন্তু তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। না না না, আমি রাজি, কিন্তু আমার সময় চাই। আমি ও বাড়িতে যেতে পারবো না, আর ওনারা যেন আমার সাথে কথা বলতে না আসে। বিনা স্বার্থে যদি আমাকে মেয়ে জামাই হিসেবে মানতে পারে তাহলে আজকে এখানেই বিয়ে হবে। আমি ওই বাড়িতে কখনো যাব না। এটা যদি উনি কিংবা ওনার পরিবার মানতে পারে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। আর যদি তেমন কিছু না হয় তাহলে উনি এখান থেকে চলে যেতে পারে। জোর করে আমি ওনাকে ধরে রাখতে চাইছি না। তুষি এসে আব্বু আম্মুর সামনে হাত জোর করে কান্না করলো। ওর আব্বু আম্মু শুধু চুপ করে রইল।
মেয়েটা আবারও পাগলামি করতেই ওর আম্মু ওকে জড়িয়ে ধরলো আর সান্ত্বনা দিতে লাগলো। এরই মাঝে আব্বুও কাজী ডেকে নিয়ে এসেছে। ঈশানের বন্ধুরা চলে এসেছে। যে মেয়েটাকে কাল অবধি ঈশান কষ্ট দেওয়ার চেষ্টা করেছে কিংবা নিজে থেকে দূরে সরিয়ে রেখেছে, আজকে সেই মেয়েটার সাথে ওর বিয়ে হয়েছে। সকল জল্পনা কল্পনা কাটিয়ে ঈশান মেয়েটাকে বিয়ে করে নিল। তুষির আব্বু আম্মু ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান কোনো কথা বলল না। সোজা সবার সামনেই তুষিকে কোলে উঠিয়ে নিল, তারপর রুমে এনে দরজা লক করে দিল। তুষি ঈশানের গলা জড়িয়ে ধরে রেখেছে সেই বিয়ের আগে থেকেই। ঈশান মেয়েটাকে এনে বেডে বসিয়ে দিতে ঈশান যখনই ওকে ছাড়িয়ে নিতে যাবে তুষি ওর একটা হাত ধরল। ঈশান ওর পাশে বসতেই মেয়েটা ঈশানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ওর মুখের দুপাশে হাত রেখে সারা মুখে হাজারটা চুমু দিল। তারপর একটু শান্ত হয়ে ছেলেটার বুকে মুখ লুকিয়ে ফেলল। ঈশান ও মেয়েটার মাথাটা বুকের সাথে চেপে ধরল। এখন আর এই মেয়েটাকে ইগনোর করতে চাইছে না। ঈশান ওকে ভালোবাসে কিনা সেটা জানে না, কিন্তু ওকে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। ঈশান ছোট থেকেই তুষি বলতে পাগল ছিল, সব সময় মেয়েটাকে চোখে হারাতো। ছোটবেলায় খেলার সাথী ছিল। এত বছর হলেও ঈশান কখনো ওকে ছেড়ে বিন্দু পরিমাণেও দূরে থাকেনি। কিন্তু ওদের মাঝে এরকম একটা ঝামেলা হলো, তখন থেকেই ওরা দূরে ছিল। তাই তুষি বিষয়টা মানতে পারছিল না। ঈশান কোনো কথা বলছে না, মেয়েটা হাজারটা কথা বলে যাচ্ছে। তুষি জানে আজ না হলে কাল ঈশানের রাগটা ভেঙে যাবে, তবে সেটা আস্তে আস্তে। তারপর ঈশান তুষির আব্বু আম্মুর সাথেও কথা বলবে। ওনারা সেদিন যেটা করেছিল তার জন্য রাগ করাটাই স্বাভাবিক। তাই তুষি চাইছে না এখন এসব বিষয় ঈশানকে মনে করিয়ে দিতে। এই মুহূর্তে এই ছেলেটার থেকে ও দূরে থাকতে চাইছে না। তুষি এখনও ফুপিয়ে ফুপিয়ে উঠছে, তাই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুপাশে হাত রেখে চোখের পানিটা মুছে দিতেই মেয়েটা বলতে লাগলো, এভাবে আমার রাগ কমবে না। আমার রাগ কমাতে হলে অন্যভাবে চেষ্টা করতে হবে। ঈশান একটু অবাক চোখে তাকাতেই মেয়েটা কান্নার মাঝেও একটু লজ্জা পেল। তারপর নিজে ঈশানের কোলের মধ্যে উঠে বসলো আর ছেলেটার এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথার চুলের ভিতরে রাখতেই ঈশান বুঝে গেল মেয়েটা কী চাইছে। ও নিজেই চোখ জোড়া বন্ধ করতে ঈশান ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে নিল। আর এরপর কি হতে পারে কিংবা কি হতে যাচ্ছে সেটা আপনারা জানেন, আর না হলে ইতিহাসের পাতা নামক বইটাকে তোলা রইল, বাকিটা জেনে নেবেন নিজ দায়িত্বে। দেখা হয়েছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে, অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।